যে সামরিক গোপনীয়তা শত্রুকে আতঙ্কে রাখে, ইরান কি অতি আত্মবিশ্বাসে তা নিজেই ধ্বংস করছে? মাটির নিচে তৈরি তেহরানের আধুনিক মিসাইল সিটি কিভাবে চলে গেল ইসরায়েলি মোসাদের নিখুঁত টার্গেটে? উত্তর কোরিয়া বা চীনের মতো কঠোর গোপনীয়তা বজায় রাখতে কেন ব্যর্থ হলো ইরান? যুদ্ধের ময়দানে তেহরানের এই স্ট্র্যাটেজিক ভুলের খেসারত কতটা মারাত্মক হতে পারে? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। যুদ্ধ কৌশলের অন্যতম প্রধান স্তম্ভ হলো গোপনীয়তা, যা শত্রুকে সবসময় একটি ধোঁয়াশার মধ্যে রাখে। কিন্তু ইরানের ক্ষেত্রে প্রায় দেখা যায় তারা তাদের সামরিক সক্ষমতা আর কৌশলগত অর্জনগুলোকে গোপন রাখার চেয়ে ভিডিওর মাধ্যমে প্রচার করতে এবং আন্তর্জাতিক মহলে উত্তপ্ত হুমকি আদান প্রদান করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ইরানের সামরিক সক্ষমতা নিঃসন্দেহে ঈর্ষণীয় এবং মধ্যপ্রাচ্যে তারা একটি বড় শক্তি, কিন্তু কৌশলগত প্রচারের ক্ষেত্রে তাদের আরও পরিপক্কতা দেখানো উচিত ছিল। উত্তর কোরিয়া বা চীনের দিকে তাকালে দেখা যায় উত্তর কোরিয়ার ভেতরে সামরিক তথ্য বাইরের বিশ্বের কাছে প্রায় সম্পূর্ণ রুদ্ধ থাকে। চীনও তাদের সামরিক সক্ষমতা নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখে, যেমন তাদের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট বিমান প্রদর্শনীতে আনার আগে বিশ্ব জানতেও পারেনি যে তারা একটি নয় বরং দুইটি প্রোটোটাইপ সফলভাবে ফ্লাই করিয়ে ফেলেছে। এমনকি হুয়ানে যখন তাদের মেট 60 প্রো ফোনে নিজস্ব চিপ নিয়ে এলো, তার আগে কেউ ভাবতেই পারেনি এই চিপের ডিজাইন ও উৎপাদন সম্পূর্ণ স্বাধীনভাবে চীনে হয়েছে। ইরান মিসাইল প্রযুক্তির দিক থেকে বিশ্বের পরাশক্তি রাষ্ট্রগুলোকেও টেক্কা দেওয়ার মতো সক্ষমতা অর্জন করেছে, যা তাদের অন্যতম বড় শক্তির জায়গা। অথচ এই শক্তির অতি প্রচার করতে গিয়ে তারা একের পর এক মিসাইল সিটির ঘাটের ভিডিও জনসম্মুখে ছড়িয়ে দিয়েছে। এর ফলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাজ অনেক সহজ হয়ে গেছে এবং তারা ইতিমধ্যে ইরানের অন্তত 6টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসাইল সিটির নিখুঁত লোকেশন ট্রেস করতে সক্ষম হয়েছে। অতি আত্মবিশ্বাসী হয়ে এই ধরনের কৌশলগত স্থাপনা প্রদর্শন করার কারণে ইসরায়েলের বিমান বাহিনী বা দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের জন্য টার্গেট লক করা অনেক সহজ হয়ে গেছে। ইরানকে যদি দীর্ঘমেয়াদে টিকতে হয়, তবে এই অতি নিরাপত্তাহীন বা অতি আত্মবিশ্বাসী প্রচারের কৌশল থেকে অবিলম্বে বের হয়ে আসতে হবে। বিশেষ করে পারমাণবিক বা নিউক্লিয়ার সক্ষমতার মতো সংবেদনশীল ইস্যু নিয়ে ইরান যদি এখনও চূড়ান্ত পর্যায়ে না পৌঁছে থাকে, তবে এই বিষয়ে আগাম জল্পনা বা প্রচার করা তাদের জন্য একটি বড় ভুল স্ট্র্যাটেজি হবে। কোনো পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র সাইট মাটির কত ফুট নিচে অবস্থিত তা নিয়ে গর্ব করে ভিডিও বানানোর খেসারত ইরানকে ভবিষ্যতে দিতে হতে পারে। ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক প্রযুক্তি অর্জনের ক্ষেত্রে উত্তর কোরিয়া ও ইরান প্রায় একই সময় তাদের যাত্রা শুরু করেছিল। সোভিয়েত স্কাড মিসাইল এবং রুশ প্রযুক্তির উপর ভিত্তি করে দুই দেশের বিজ্ঞানীরাই নিজস্ব রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জটিল মেকানিক্যাল ও টেকনিক্যাল বাধাগুলো অতিক্রম করেন। এক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের দিক থেকে উত্তর কোরিয়ার চেয়ে ইরানের বিজ্ঞানীরা অনেক দ্রুত এবং অভাবনীয় সফলতা পেয়েছিলেন। এমনকি প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক দক্ষতার দিক থেকে ইরান উত্তর কোরিয়া থেকে অনেক এগিয়ে থাকা সত্ত্বেও উত্তর কোরিয়া যেখানে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে, ইরান সেখানে এখনও এক ধাপ পিছিয়ে রয়েছে। যৌক্তিক বৈজ্ঞানিক ধারাবাহিকতা বিশ্লেষণ করলে এতদিনে ইরানের পরমাণু অস্ত্র তৈরি করে ফেলার কথা ছিল, কিন্তু তারা তা করেনি বা করার আগেই আন্তর্জাতিকভাবে নিজেদের প্রকাশ করে ফেলেছে। ট্রুথ প্রমিস 3 বা সাম্প্রতিক সংঘাতের পর মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ আধুনিক সামরিক স্যাটেলাইট এখন ডেডিকেটেডভাবে ইরানের প্রতি মিলিটারি মুভমেন্ট রেকর্ড করে রাখছে। ফলে ইরান যদি এখন গোপনে কোনো পরমাণু পরীক্ষা বা সক্ষমতা অর্জনের চেষ্টা করে, মার্কিন ও ইসরায়েলি নজরদারির কারণে তা আগের চেয়ে বহুগুণ কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। বাস্তবতা হলো, বর্তমান বিশ্ব ব্যবস্থায় একটি দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করার চূড়ান্ত চাবি হলো নিউক্লিয়ার ডিটারেশন বা পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা। ইরান যদি পরমাণু অস্ত্র নাই বানিয়ে থাকে, তবে মাটির 80 মিটার গভীরে বিশাল ও ব্যয়বহুল নিউক্লিয়ার ফ্যাসিলিটি গড়ে তোলার কৌশলগত অর্থ ক্ষুণ্ণ হয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের উচিত ছিল উত্তর কোরিয়ার মডেল অনুসরণ করে সম্পূর্ণ নিঃশব্দে ও গোপনে কাজটি শেষ করা এবং চূড়ান্ত অর্জনের পরই কেবল তা প্রকাশ করা। যদি তারা এই পারমাণবিক নিরাপত্তা বলয় তৈরি করতে না পারে, তবে আগামী কয়েক দশক ইরানকে প্রতিনিয়ত সার্বভৌমত্বের ঝুঁকিতে ভুগতে হতে পারে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিচারিতা এখানে স্পষ্ট। কেউ ইসরায়েলের পরমাণু অস্ত্র নিয়ে কথা বলে না। জাতিসংঘ বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও এটি নিয়ে কোনো কঠোর মন্তব্য বা নিষেধাজ্ঞা দেয় না। জার্মানি বা ইউরোপের অন্যান্য পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পরমাণু শক্তি নিয়ে কোনো ভীতি দেখায় না, কিন্তু তারা ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়েও আতঙ্কিত। এই ভূ রাজনৈতিক পরিস্থিতি এতটা জটিল হতে না দেওয়া এবং পশ্চিমা ব্লককে আগেভাগে খেপিয়ে না তোলাটাই ইরানের জন্য শ্রেয়তর পলিসি হতো। ইরানের দ্বিতীয় এবং অত্যন্ত সংবেদনশীল দুর্বলতা হলো তাদের আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের পরিধি এবং বিপদে পাশে পাওয়ার মতো নির্ভরযোগ্য বন্ধু দেশের অভাব। মধ্যপ্রাচ্যে বা বৈশ্বিক রাজনীতিতে ইরানকে এই সত্যিটা মেনে নিয়েই এগোতে হবে। চীন বা রাশিয়ার কাছ থেকে তারা হয়তো প্রযুক্তিগত বা অর্থনৈতিক সাপোর্ট পাবে, কিন্তু সরাসরি যুদ্ধে কোনো পরাশক্তি তাদের পাশে এসে দাঁড়াবে না। এর বিপরীতে ইসরায়েলের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তারা ন্যাটোভুক্ত দেশগুলোর চেয়েও বেশি সামরিক, আর্থিক ও গোয়েন্দা সহায়তা সরাসরি আমেরিকার কাছ থেকে পেয়ে থাকে। ইসরায়েলের যে কোনো বড় ধরনের সামরিক বা অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য পুরো পশ্চিমা বিশ্ব সর্বদা তটস্থ এবং প্রস্তুত থাকে। কিন্তু ইরানের ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কোনো বড় শক্তি ক্ষয় হলে বা অবকাঠামো ধ্বংস হলে তা সম্পূর্ণ নিজেদের সম্পদ ও সক্ষমতা দিয়েই রিকভারি করতে হবে। এই কাঠামোগত ও ভূ রাজনৈতিক সীমাবদ্ধতা মাথায় রেখে ইরানকে তাদের সামরিক শক্তির প্রয়োগ এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের কৌশল সাজাতে হবে, নতুবা দীর্ঘমেয়াদী যুদ্ধে তাদের টিকে থাকা অসম্ভব হয়ে যাবে। সাম্প্রতিক সময়ে ইরানে বেশ কিছু বড় ধরনের ইন্টেলিজেন্স ব্যর্থতা দৃশ্যমান হয়েছে, যা তাদের আভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। নিখুঁত টার্গেটিং এবং শত্রুর হামলা প্রতিহত করার জন্য হাই কোয়ালিটি রিয়েল টাইম ইন্টেলিজেন্সের কোনো বিকল্প নেই। তবে ইরানকে যেখানে একা প্রায় 45 থেকে 50টি দেশের সম্মিলিত গোয়েন্দা জোটের বিরুদ্ধে লড়াই করতে হয়, সেখানে তাদের বাজেট পশ্চিমা জোটের $200 বিলিয়ন বিপরীতে মাত্র কয়েক মিলিয়ন ডলার। এই বিশাল ব্যবধান ঘোচাতে হলে ইরানকে প্রথমত নিজ ভূখণ্ডে মোসাদের নেটওয়ার্ক পুরোপুরি উপড়ে ফেলতে হবে এবং দ্বিতীয়ত মহাকাশে স্যাটেলাইট প্রযুক্তিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে হবে। ইরান গত 1 বছরে 6টি স্যাটেলাইট মহাকাশে পাঠালেও সাম্প্রতিক হামলাগুলো তাদের সেই সক্ষমতার ধারাবাহিকতায় ছেদ টেনেছে। ইসরায়েল বা ইউক্রেনের সামরিক সফলতার প্রধান কারণ হলো আমেরিকার মাক্সার মতো বাণিজ্যিক ও সামরিক কোম্পানিগুলো, যারা তাদের রিয়েল টাইম হাই রেজুলেশন ইমেজ ও সেন্সি ডাটা সরবরাহ করে। ইরানকে নিজস্ব প্রযুক্তিতে এই ধরনের হাই রেজুলেশন ইমেজিং স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। ইসরায়েলের উপর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সময় এটি স্পষ্ট হয়েছে যে ইরান নিখুঁত টার্গেটিং ইস্যু বা রিয়েল টাইম গোয়েন্দা তথ্যের ঘাটতিতে ভুগেছে। ইরানের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল তারা ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলোর সুনির্দিষ্ট অবস্থান বা হ্যাঙ্গারগুলোকে রিয়েল টাইমে ট্রেস করতে পারেনি। ইসরায়েল যেভাবে ইরানের বিমান বা প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান নিখুঁতভাবে টার্গেট করতে পেরেছে, ইরান সেই মাত্রায় পাল্টা আঘাত হানতে পারেনি। মধ্যপ্রাচ্যের আশেপাশের যে দেশগুলোয় মার্কিন বেস ছিল সেখানে আঘাত হেনেছে, কিন্তু ইসরায়েলে কিন্তু তেমনভাবে পারেনি। এমনকি ইসরায়েলি যুদ্ধবিমানগুলো যখন আকাশে ফ্লাই করছিল, সেই সংক্রান্ত কোনো রিয়েল টাইম ডাইনামিক ইন্টেলিজেন্স বা ট্র্যাকিং ডাটা ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কাছে ছিল না। অথচ এর বিপরীতে ইসরায়েল ও তার সহযোগীরা ইরানের মিসাইল লক্ষ্য করার মুহূর্ত, এমনকি লাঞ্চারের মুভমেন্ট বা অবস্থান পরিবর্তনের তথ্য রিয়েল টাইমে জানতে পেরেছে। এই ধরনের উচ্চ প্রযুক্তির সেন্সিং এবং স্যাটেলাইট গাইডেড ইন্টেলিজেন্সের অভাব দূর না করতে পারলে ইরানের সাহসিকতা, একতা এবং সামরিক জ্ঞান থাকা সত্ত্বেও তারা আধুনিক নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধে পিছিয়ে পড়বে। ইরানের আকাশ প্রতিরক্ষাকে কার্যকর করতে হলে বিমান কেনার চেয়েও আগে তাদের উন্নত ও আধুনিক রাডার সিস্টেমের দিকে নজর দিতে হবে, কারণ রাডার ছাড়া পুরো দেশ কার্যত অন্ধ। এই কারণে যে কোনো সংঘাতের শুরুতে ইসরায়েলের প্রধান টার্গেট থাকে ইরানের রাডার সাইটগুলো ধ্বংস করা, যা তারা সাম্প্রতিক সময়ে সিরাজ কারখানায় হামলার মাধ্যমে করার চেষ্টা করেছে। ইরানের উচিত চীনের তৈরি YLC-8E এর মতো সর্বাধুনিক এন্টি স্টেলেথ এবং লং রেঞ্জ আর্লি ওয়ার্নিং রাডার সংগ্রহ করা, যা 500 কিলোমিটার দূর থেকে স্টেলথ বিমান ও মিসাইল ট্র্যাক করতে পারে এবং স্যাটেলাইট নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে। এই ক্ষেত্রে ইরানকে একটি বিশেষ সামরিক কৌশল বা ডিকয় পলিসি গ্রহণ করতে হবে। সার্বক্ষণিকভাবে অন বা অ্যাক্টিভ রাখতে হবে তুলনামূলক দুর্বল বা পুরনো রাডারগুলো, যাতে ইসরায়েলি বিমান বা মোসাদের ড্রোনগুলো সেগুলোকে মূল রাডার ভেবে প্রথমে হামলাতেই টার্গেট করে। আর ইরানে আসল এবং স্ট্র্যাটেজিক আধুনিক রাডার ইউনিটগুলো নিষ্ক্রিয় ও সম্পূর্ণ গোপন রাখতে হবে, যা কেবল শত্রুর প্রথম দফার হামলা শেষ হলে বা মূল যুদ্ধের সময় সচল করা হবে। প্রতিটি রাডার সাইটের আশেপাশে প্রচুর পরিমাণে নকল বা ডিকয় রাডার স্থাপন করা জরুরি, যাতে শত্রুর দামি অ্যান্টি রেডিয়েশন মিসাইলগুলো ভুল জায়গায় আঘাত হেনে নষ্ট হয়।
রাডার ইউনিট যদি সঠিকভাবে কাজ করে তবে ইরানের নিজস্ব বা আমদানি করা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সফলভাবে কাজ করতে পারবে। ইসরায়েলি বিমান আধিপত্য বা এয়ার সুপারিটির প্রথম লক্ষ্যই থাকে বড় বড় মিসাইল ভিত্তিক এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে শুরুতেই আউট বা ধ্বংস করা। একই সাথে মোসাদের তৈরি করা ছোট ছোট মাইক্রো ড্রোন বা ক্যামিকাজি ড্রোন দিয়ে এই সিস্টেমগুলোকে স্যাচুরেটেড বা ব্যস্ত করে ফেলা হয়। এই ঝুঁকি এড়াতে ইরানকে শুধুমাত্র বড় মিসাইল ভিত্তিক এডি সিস্টেমের উপর নির্ভর না করে ওলিলিকন, স্কাই শিল্ড বা স্কাই গার্ডের মতো স্বয়ংক্রিয় ক্যানন ভিত্তিক পয়েন্ট ডিফেন্স সিস্টেম প্রচুর পরিমাণে মোতায়েন করতে হবে। এই ক্ষেত্রে চীনের SWS-3 বা ল্যান্ড ভিত্তিক CIWS চমৎকার বিকল্প হতে পারে, যা অত্যন্ত কম খরচে ঝাঁকে ঝাঁকে আসা ড্রোন, ক্রুজ মিসাইল এবং নিচু দিয়ে উড়ে যাওয়া বিমানকে নিখুঁতভাবে ধ্বংস করতে পারে। প্রতিটি কৌশলগত ও গুরুত্বপূর্ণ পরমাণু বা সামরিক স্থাপনার চারপাশে এই অটো ক্যানন এডি সিস্টেমের একটি অবৈধ লাস্ট লাইন অফ ডিফেন্স গড়ে তুলতে হবে। আর দূরপাল্লার প্রতিরক্ষার জন্য নিজস্ব ও চীনা প্রযুক্তির মিশ্রণে তৈরি সিস্টেমের পাশাপাশি ব্যাকআপ হিসেবে প্রচুর ডিকয় এয়ার ডিফেন্স ব্যাটারি সাজিয়ে রাখতে হবে। আকাশসীমার প্রকৃত ডিটারেন্স অনেকে মনে করছেন চীন থেকে J-10C যুদ্ধবিমান আনলে ইরান ডগ ফাইটে বা আকাশে নিজেদের আধিপত্য ফিরে পাবে, কিন্তু আধুনিক যুদ্ধ কৌশল এত সহজ নয়। ইসরায়েলি বিমান বাহিনী পশ্চিমা প্রযুক্তির সর্বোচ্চ শিখরে রয়েছে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 এবং F-16 এর মতো ফাইটার জেটের জন্য রিয়েল টাইম ডেটা ও স্যাটেলাইট গাইডেন্স পায়। চীন থেকে J-10C বিমান আনলে ইসরায়েল সর্বগ্নে এগুলোকে রানওয়েতে বা ফাস্ট ব্লোতে ধ্বংস করার চেষ্টা করবে। তাছাড়া J-10C এর কমব্যাট রেডিয়ান্স বা রেঞ্জ মাত্র 1240 কিলোমিটার, যা দিয়ে ইরান বড়জোর নিজেদের আকাশ সীমায় রক্ষণাত্মক বা ডিফেন্সিভ প্রতিরোধ গড়ে তুলতে পারে, কিন্তু তা ইসরায়েলের জন্য কোনো দূরপাল্লার মনস্তান্ত্রিক চাপ তৈরি করবে না। ইরানের উচিত তাদের সর্বোচ্চ কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি বা কৌশলগত স্যাক্রিফাইস করে হলেও চীনের কাছ থেকে পঞ্চম প্রজন্মের স্টেলেট ফাইটার J-20 দাবি করা। এই স্টেলেট বিমানের অপারেশনাল রেঞ্জ 2500 কিলোমিটারও বেশি, যা অজানা সংখ্যায় ইরানের হাতে থাকলে ইসরায়েলের উপর তীব্র মনস্তান্ত্রিক চাপ সৃষ্টি হবে। এটি রিয়েল টাইম স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমে একঝাঁক ড্রোনকে নেতৃত্ব দিয়ে সরাসরি ইসরায়েলের গভীরে গিয়ে আঘাত হানতে সক্ষম। রাশিয়া বা পশ্চিমাদের অস্ত্র ও প্রযুক্তির খুঁটিনাটি যেখানে বিশ্বের সব দেশের মুখস্থ, সেখানে চীনা আধুনিক অস্ত্রের কোনো ব্যাটল রেকর্ড বা যুদ্ধক্ষেত্রের ইতিহাস না থাকায় পশ্চিমাদের কাছে তা এখন এক দুর্ভেদ্য রহস্য। এই অজানা প্রযুক্তির মনস্তান্ত্রিক ভীতি হতে পারে ইরানের সামরিক কৌশলের সবচেয়ে বড় কৌশলগত শক্তি।